ভিডিওতে আমরা পরিবেশ উদ্যোগের একটি চ্যাপ্টার ডিসকাস করব, যেটি আমাদের আগন্তুক 8 ঘন্টা থেকে প্রিপারেশনের জন্য হেল্পফুল হবে। এই চ্যানেলে আমি আপনাদেরকে আগে পেডাগজি ভিডিও দিয়েছিলাম অ্যাসাইনমেন্টের সময়, তো এখন ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য আমি চেষ্টা করব এই চ্যানেলে আপনাদের কিছু ভিডিও দেওয়া, যেগুলো আপনাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে হেল্পফুল হবে। তো আজকে যে চ্যাপ্টারটি আমরা ডিসকাস করব সেটি হচ্ছে আমাদের পরিবেশ এবং এর বিভিন্ন উপাদান। তো চলুন শুরু করা যাক। পরিবেশ বললে আমরা কী বুঝি? প্রথম প্রশ্ন হলো, পরিবেশ বললে আমরা বুঝি আমাদের যে চারিপাশে যে বিরাজমান প্রাকৃতিক যে অবস্থা আছে, বায়ু, জল, মাটি, বাতাস, আবহাওয়া ইত্যাদিকে নিয়ে যে পারিপার্শ্বিক অবস্থা, সেটিকেই সাধারণ অর্থে পরিবেশ বোঝায়। ঠিক আছে? বায়ু, জল, মাটি, পাহাড়, পর্বত, নদী, ঝর্ণা ইত্যাদি সবই হচ্ছে আমাদের পরিবেশের উপাদান। প্রাকৃতিক পরিবেশের উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রাকৃতিক পরিবেশের উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে, একটি হচ্ছে জৈবিক উপাদান আর একটি হচ্ছে অজৈবিক উপাদান। ঠিক আছে? বায়ু, জল, মাটি, নদী, ঝর্ণা, পাহাড়, পর্বত ইত্যাদি পরিবেশের এক একটি অজৈবিক উপাদান। যেগুলো জড় পদার্থ আছে, মানে যেগুলোর মধ্যে নেই, প্রাণ নেই, সেগুলো হচ্ছে পরিবেশের এক একটি অজৈবিক উপাদান। অন্যদিকে উদ্ভিদ, প্রাণী, পাখি, কীটপতঙ্গ, অণুজীব ইত্যাদি হচ্ছে পরিবেশের জৈবিক উপাদান। তো এটি যথেষ্ট ইম্পর্ট্যান্ট। এটি আপনাদের এই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্ট্যান্ট। তো প্লিজ এটি নোট করে রাখুন, দ্যাট উইল বি হেল্পফুল ফর ইউ। কোনো স্থানের প্রাকৃতিক পরিবেশের উপাদান বললে আমরা জৈবিক এবং অজৈবিক দুটোকেই উপাদানকে বুঝি। পরিবেশে যদি উপাদানের কথা বলা হয়, তাহলে শুধু আমরা অজৈবিক বা শুধু জৈবিকের কথা বলবো না, আমরা অজৈবিক এবং জৈবিক দুটোর কথাই বুঝি। আমাদের চারপাশের এই জৈবিক ও অজৈবিক উপাদানসমূহ প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি করে। জলাভূমি বা আর্দ্রভূমি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের একটি উত্তম উদাহরণ, কারণ জল ও মাটি এই দুই প্রধান উপাদানের সাহায্যে পরিবেশটি গড়ে ওঠে। এই দুটো উপাদান থাকার জন্য জলাভূমি বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের অনুকূল আবাসস্থল। তো এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে জলাভূমি বা আর্দ্রভূমি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের একটি সবচেয়ে উত্তম এই উদাহরণ। কেন? কারণ হচ্ছে জলাভূমিতে পরিবেশের যে প্রধান দুটি উপাদান জল এবং মাটি, যেটির বিহনে জীবের জীবনধারণ সম্ভব নয়, তো এই দুটি উপাদানই উপস্থিত থাকে, আর যার কারণে বিভিন্ন ধরনের জীবের এই বাসস্থান থাকে এখানে। তো এটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের একটি উত্তম উদাহরণ। জলাভূমি কি? জলাভূমি হচ্ছে সাধারণভাবে মানে জলমগ্ন স্থানকে জলাভূমি বলা হয়। উদ্ভিদ হচ্ছে প্রাকৃতিক পরিবেশের মুখ্য উপাদান। প্রকৃতিতে শুধুমাত্র উদ্ভিদই নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। মানুষের মতো সকল জীব খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা সবসময় যেসব বৃক্ষ, গুল্ম, লতা ও তৃণজাতীয় উদ্ভিদ দেখি, এগুলো ছাড়াও আমাদের চারিপাশে আরও কিছু জীব আছে, যেগুলো শৈবাল, ছত্রাক, মোষ ও ঢেঁকি শাক জাতীয় উদ্ভিদ। তো উদ্ভিদ হচ্ছে প্রাকৃতিক পরিবেশের মুখ্য উপাদান, কেননা উদ্ভিদের উপর সম্পূর্ণ জীবজগৎ নির্ভরশীল। আর উদ্ভিদই হচ্ছে একমাত্র এই প্রাকৃতিক পরিবেশের উপাদান যে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। সমগ্র প্রাণীকুল উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্যের জন্য, এবং প্রাণীরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না, একমাত্র উদ্ভিদই নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। এই জন্য উদ্ভিদকে আমরা উৎপাদকও বলে থাকি। সব পরিবেশে এক ধরনের উদ্ভিদ পাওয়া যায় না, বিভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন ধরনের উদ্ভিদ পাওয়া যায়। পৃথিবীর কতগুলি অঞ্চল প্রচণ্ড গরম ও পুরো বছর ধরে অধিক বৃষ্টিপাত হয়। এই অঞ্চলগুলো উঁচু, মোটা, শক্ত কাণ্ড ও অধিক শাখা প্রশাখাযুক্ত বৃক্ষ জাতীয় উদ্ভিদের পরিপূর্ণ। তৃণভূমি অঞ্চলে বৃহৎ এলাকা ঘাস দিয়ে পরিপূর্ণ অবস্থায় দেখা যায়। ঘাসের অগ্রভাগ লম্বা এবং অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত থাকে। জলে ভাসমান কচুরিপানা এবং জলাভূমির অগভীর স্থানে নলখাগড়া ঘাস, কলমি শাক, বিভিন্ন ধরনের কচু ইত্যাদি হচ্ছে জলাভূমিতে জন্মানো উদ্ভিদ। জল ও মাটি এই দুই প্রধান উপাদানেই এই পরিবেশ গড়ে ওঠে। তো উদ্ভিদের মধ্যে প্রকার আছে, ঠিক আছে? উদ্ভিদের মধ্যে হচ্ছে 4 প্রকার। একটি হচ্ছে
বৃক্ষ তৃণ গুল্ম আর হচ্ছে লতা বা লতানো গাছ যেগুলো, ঠিক আছে। তো উদ্ভিদ কয় প্রকার এটি কিন্তু আমাদের জেনে রাখা খুবই বেশি প্রয়োজন। উদ্ভিদ হচ্ছে 4 প্রকার: তৃণ, বৃক্ষ, লতা এবং গুল্ম। এরপর আরেকটি ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে পরিবেশে, যেটি হলো শৈবাল। শৈবাল হলো জলের উপর যে জেলের মতো সবুজ রঙের একটি আবরণ ভেসে থাকতে অনেক সময় দেখা যায়, এটিকেই শৈবাল বলা হয়ে থাকে। আর শৈবালও নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। আরেকটি জিনিস হচ্ছে কি, আরেকটি হচ্ছে ছত্রাক। ছত্রাক হচ্ছে ব্যাঙের ছাতার মতো, অনেক সময় আমরা দেখি পচা কাঠ বা এই মাটির উপর অনেক সময় গজায়। তো এটার মধ্যে একটি ইম্পর্টেন্ট কথা আছে কি, পত্রহরিত না থাকার জন্য এরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারে না। এই ছত্রাক নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না, কিন্তু সবুজ রং হওয়ার জন্য শৈবাল কি করতে পারে, নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। শৈবাল ও ছত্রাকের মূল কাণ্ড ও পাতা থাকে না, এটি আমরা জানি সবাই। আরেকটি জিনিস হচ্ছে উদ্ভিদ হচ্ছে মস। মস হচ্ছে অনেক সময় ভিজা মাটির উপর সবুজ আবরণ আমরা দেখতে পাই, মাটির উপর সবুজ কালার। এটি অ্যাকচুয়ালি কালার নয়, এটি এক প্রকার উদ্ভিদ যেটিকে মস বলা হয়ে থাকে। মরুভূমি অঞ্চলে কি উদ্ভিদ পাওয়া যায়? মরুভূমি অঞ্চলে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ পাওয়া যায়। ক্যাকটাস জাতীয় উদ্ভিদের শিকড় অনেক লম্বা, তাই মাটির খুব নিচে গিয়ে জল শোষণ করতে পারে। ক্যাকটাসের কাণ্ড মাংসযুক্ত হওয়ার জন্য জল সঞ্চয় করে রাখতে পারে। ক্যাকটাসের কাণ্ডে কাঁটা থাকে, তাই মরু অঞ্চলের উট ছাড়া অন্য কোনো প্রাণী খেতে পারে না। এই কাঁটাগুলো মরুভূমির অঞ্চলে হওয়া বালুর ঝড় থেকে উদ্ভিদগুলোকে রক্ষা করে। পৃথিবীর কতগুলো অঞ্চল অতিশয় শীতল। পৃথিবীর একেবারে উত্তর ও দক্ষিণ অংশের অঞ্চলগুলো বছরের বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে। পৃথিবীর এই অঞ্চল দুটিকে মেরু অঞ্চল বলে। এসব অঞ্চলে উদ্ভিদ খুব কম পরিমাণে হয়। গরমকালে যখন বরফ গলে তখন এই অঞ্চলের মাটিতে মস, শৈবাল, ছোট ছোট তৃণজাতীয় উদ্ভিদ জন্মায়। আমরা সবাই জানি কি, আমাদের যে পৃথিবীর যে এই উত্তর আর দক্ষিণের যে দুইটা এলাকা, এটিকে আমরা বলি মেরু অঞ্চল। উত্তর মেরু অঞ্চল আর দক্ষিণ মেরু অঞ্চল। তো সূর্যরশ্মি এখানে সোজাসুজিভাবে পড়ে না, যে কারণে এই অঞ্চলগুলো অনেক ঠান্ডা থাকে। এগুলোকে শীতল অঞ্চলও বলা হয়ে থাকে। যখন তোমরা ভূগোলের চ্যাপ্টার যদি আমি তোমাদের জন্য করাই, তখন এটা বুঝতে পারবে, বা তোমরা অনেকে হয়তো জানোই। তো এই অঞ্চলগুলোতে বছরের বেশিরভাগ সময় প্রায় বরফ জমে থাকে, ঠিক আছে। তো এই জন্য কি হয়, এই জন্য তো এই মেরু অঞ্চলে কি হয়, মেরু অঞ্চলে পৃথিবীর বছরের বেশিরভাগ সময়ই বরফ জমে থাকে। এই জন্য এই অঞ্চলগুলো অনেক ঠান্ডা থাকে, যার কারণে এই অঞ্চলে উদ্ভিদ খুব কমই থাকে বা প্রায় থাকেই না। পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রাণী। ভিন্ন ভিন্ন পরিবেশে বিভিন্ন প্রাণীর বসবাসের উপযোগী। জলাভূমি ও তার আশপাশের অঞ্চলে নানা ধরনের ব্যাঙ, কীটপতঙ্গ, কাঁকড়া ইত্যাদি প্রাণী থাকে। এতে অনেক অণুজীব থাকে। এর আশপাশের অঞ্চলে বড় বড় গাছগুলোতে বক, হাড়গিলা, সারস, মাছরাঙা, চিল ইত্যাদি পাখি থাকে। খাদ্যের জন্য জলাভূমির প্রাণীগুলো পরস্পরের উপর নির্ভরশীল। মরুভূমির প্রধান প্রাণী হচ্ছে উট। মরুভূমির প্রধান প্রাণী হচ্ছে উট। তাছাড়া সাপ, ব্যাঙ
ইত্যাদি প্রাণীও মরুভূমিতে থাকে। উটের দেহের গঠন মরুভূমির পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারার মতো বলে তারা মরুভূমির প্রচণ্ড গরম ও জলের অভাব সহ্য করতে পারে। এটি ইম্পর্টেন্ট। মেরু অঞ্চল অতিশয় ঠান্ডা ও বরফে ঢাকা। এই ধরনের শীতল পরিবেশে কিছু প্রাণী বেঁচে থাকে, সেগুলো হলো সাদা ভালুক, পেঙ্গুইন, বলগা হরিণ, ইয়াক, চমড়ি গরু। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট মেরু অঞ্চলের প্রাণী হচ্ছে এগুলো: পেঙ্গুইন, বলগা হরিণ, ইয়াক। সাদা ভালুক এই অঞ্চলের প্রধান প্রাণী। এদের লম্বা ও ঘন লোমাবৃত শরীরের ত্বক এদেরকে প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা করে। ওরা মাছ, শিল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। হচ্ছে সাদা ভালুক, ভেরি কিউট। এই অঞ্চলের অন্য একটি প্রাণী হচ্ছে পেঙ্গুইন পাখি। এরা বরফে বসবাসকারী এক ধরনের পাখি। এদের শরীর ছোট ছোট পালক দ্বারা আবৃত। ডানা দুটো ছোট হওয়ার জন্য এরা উঠতে পারে না, কিন্তু তারা হাঁটতে ও সাঁতার কাটতে পারে। সাগরের ছোট ছোট মাছ এদের খাদ্য। বলগা হরিণ 7 ফুট পর্যন্ত উঁচু হয়। বলগা হরিণ, এদের লম্বা ও শাখা প্রশাখাযুক্ত শিং থাকে। এরা হচ্ছে মেরু অঞ্চলের আরেক ধরনের ইম্পর্টেন্ট প্রাণী। আর আরেকটি প্রাণী হচ্ছে ইয়াক। ইয়াককে চমড়িগাইও বলা হয়। তৃণভূমি অঞ্চলের প্রাণী হচ্ছে হাতি, গন্ডার, হরিণ, জেব্রা, জিরাফ ইত্যাদি তৃণভোজী প্রাণী দলবদ্ধভাবে থাকে তৃণভূমি অঞ্চলে। এই অঞ্চলগুলিতে বাঘ, সিংহ ইত্যাদি মাংসভোজী প্রাণীও থাকে। অসমের অরণ্যে হাতি, গন্ডার, হরিণ, বাঘ, ভালুক ইত্যাদি প্রাণী পাওয়া যায়। বিভিন্ন পরিবেশে খাপ খাওয়ার জন্য বিভিন্ন প্রাণীদের শরীরের গঠনও ভিন্ন ভিন্ন হয়। পরিবেশ অনুযায়ী প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরাই খুঁজে নেয়। ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি জীব এত ছোট যে এদের খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদের দেখা যায়। এটা ইম্পর্টেন্ট। সেই জন্য ওদের অণুজীব বলা হয়। এদের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় বলে এদের কি বলা হয়? অণুজীব বলা হয়। ব্যাকটেরিয়া, ভাইরাস এদের। ওরা জল, বায়ু, মাটি সর্বত্রই থাকে। কিছু কিছু ব্যাকটেরিয়া মৃত উদ্ভিদ বা প্রাণীর পচন ঘটিয়ে পচন সার তৈরি করতে সাহায্য করে। এরা কি করে? এরা কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা মৃত উদ্ভিদ বা প্রাণীকে পচন ঘটিয়ে পচন সার তৈরি করতে সাহায্য করে বা এদের পচাতে সাহায্য করে। উদ্ভিদ, জীবজন্তু, পাখি, কীটপতঙ্গ, অণুজীব ইত্যাদি হচ্ছে পরিবেশের জৈবিক উপাদান। আমাদের চারদিকেই বায়ু আছে। আরেকটি উপাদান পরিবেশের হচ্ছে বায়ু। বায়ু বললে আমরা কি বুঝি? পৃথিবীর উদ্ভিদ, প্রাণী এবং মানুষের বসবাসযোগ্য হয়েছে পৃথিবী একমাত্র এইসব উপাদান থাকার জন্য। বায়ু হলো পরিবেশের একটি অনেক গুরুত্বপূর্ণ উপাদান। আর বায়ুর গঠন হলো বিভিন্ন প্রকার গ্যাসের মিশ্রণ, যার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি। জল হচ্ছে আরেকটি ইম্পর্ট্যান্ট উপাদান। পৃথিবীর মোট জলের অধিকাংশ জল হচ্ছে সাগর বা মহাসাগরের। তদুপরি বৃষ্টিপাত, রোদ, খাল, বিল, পুকুর, নদী, উপনদী, ঝর্ণা, ভূগর্ভস্থ জল হচ্ছে জলের এক একটি উৎস। জল ছাড়া কোনো জীবই বেঁচে থাকতে পারবে না। আরেকটি ইম্পর্ট্যান্ট উপাদান হচ্ছে পরিবেশের মাটি। মাটি পরিবেশের একটি উল্লেখযোগ্য উপাদান। সব জায়গায় মাটির গুণাগুণ এক হয় না। মাটি গুণাগুণ সব জায়গায় আলাদা আলাদা হয়। কোনো জায়গার মাটি উর্বর থাকে, কোনো জায়গার মাটি অনুর্বর থাকে। ঠিক আছে। আলো হচ্ছে পরিবেশের আরেকটি অজৈবিক উপাদান। উদ্ভিদের খাদ্য প্রস্তুত করার সময় ব্যবহৃত একটি মুখ্য উপাদান হলো সূর্যের আলো। সূর্যের আলোকে শক্তি হিসেবে ব্যবহার করা হয়, যাকে আমরা সৌরশক্তি বলে। সৌরশক্তিকে কয়লা, খনিজ তেল, কাঠের বিকল্প ইন্ধন হিসেবে ব্যবহার করা হয়। উদ্ভিদ খাদ্য প্রস্তুত করার সময় সূর্যের রশ্মি এবং কার্বন ডাই অক্সাইড আর মূলধারা মাটি থেকে শোষিত খনিজ লবণ, জল ইত্যাদির সাহায্যে খাদ্য প্রস্তুত করে। তো আলো হচ্ছে পৃথিবীর আমাদের একটি পরিবেশের একটি অপরিহার্য উপাদান। পরিবেশ হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আর একটি হচ্ছে মানবসৃষ্ট পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ হচ্ছে যেটি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, আর মানবসৃষ্ট পরিবেশ হচ্ছে যেটাকে মানুষ তৈরি করেছে। ঠিক আছে। মানবসৃষ্ট পরিবেশের উপাদানগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান থেকেই তৈরি করা হয়। উদাহরণস্বরূপ, রাস্তাঘাট তৈরির জন্য প্রয়োজনীয় পাথর, বালি, আলকাতরা ইত্যাদি প্রকৃতির এক একটি উপাদান। মানুষের এই কাজের ফলে একদিকে মানবসৃষ্ট পরিবেশের উন্নতি ঘটছে, কিন্তু অন্যদিকে প্রাকৃতিক উপাদানসমূহের অত্যাধিক ব্যবহারের ফলে সেগুলো কমে গিয়ে সংকটেরও সৃষ্টি হচ্ছে।
মানবসৃষ্ট পরিবেশ তৈরি করতে গিয়ে প্রাকৃতিক পরিবেশের যেগুলো উপাদান সেগুলো ছাড়া মানবসৃষ্ট পরিবেশের বিকাশ সম্ভব নয়। ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো নিয়ে মানবসৃষ্ট পরিবেশের বিকাশ সাধন হচ্ছে, আর যার ফলে কী হচ্ছে, সম্পদের অত্যাধিক ব্যবহারের ফলে আমাদের সংকটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, ভবিষ্যতে হয়তো কিছু সম্পদ শেষ হয়ে যেতে পারে, যার কারণে সমস্যা দেখা দিতে পারে। এর জন্য আমাদের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট পরিবেশের মধ্যে একটি ভারসাম্য বজায় রেখে চলা উচিত। তো এটি ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আগামীতে আমি চেষ্টা করব আরও কিছু ইম্পর্ট্যান্ট টপিকস কভার করার এই চ্যানেলে। তো সাথে থাকবেন সবাই, ধন্যবাদ।